আপনি নিজে মহিলা এমপি সেজে গেছেন, বিনা ভোটে পাশ করছেন, আপনি কেন আমার সাথে আসবেন? আমি মনে করছি যে আপনি বিনা ভোটে পাশ করছেন, ভবিষ্যতে আমার সাথে আপনার আমার একই, কারণ আপনিও মহিলা এমপির মতোই পাশ করছেন, সিলেকশন নেত্রী দিয়েছে, আপনি পাশ করে গেছেন। আমি তো তার এলাকায় গেছি, বিভিন্ন নেতার এখানে গেছি, আপনি তো তাও জানেন, বুঝছেন? ভোট করতে শোনেন, এত গল্প করেন না। ভোটটা তো এখন আল্লাহ বলছে ঘাট অঘাট হবে, কিয়ামতের আগে অঘাট ঘাট হবে। তো অঘাটের সাথে আসলে তো কথা বলবেই অঘাট। আমি কিন্তু এসব কেয়ার করি না। আপনারটা আপনি বিরাট কিছু হতে পারেন, বাট আমি কেয়ার করি না, ডোন্ট কেয়ার। সবার জন্যই তাই। সেটাই। আমি কিন্তু এই হুট করে চালানা দিয়ে হঠাৎ করে নেতা হইনি, আর হঠাৎ করে এমপিও হইনি, আর হঠাৎ করে আমি হুট করে নিচ থেকে উপরে উঠি নাই। একটা লেভেল মেইনটেইন করে সবার জন্য। রাজনীতি করতে গেলে আপনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি ক্রস করবেন না, আবারও বলছি। আপনি বললেন 86-র কথা বলছেন। 86-তে আপনার নেত্রী বলছিল, তখন একসাথেই আমরা রাজনীতি করেছি সংগ্রাম পরিষদে, বলছিল যে এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে। পরের দিন উনি লালদিঘির ময়দানে যখন গিয়ে এরশাদের নির্বাচন কবুল করলেন লালদিঘির ময়দানে, তখন কিন্তু আপনাদের সেই সময়ের যে তুখোর ছাত্রনেতা হাবিবুর রহমানকে জিজ্ঞেস করেন, তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, হাউমাউ করে মধুতে চিৎকার করে কান্নাকাটি করেছে। বক্তব্যটা আপনি একটু ইয়ে করেছেন, লালদিঘির ময়দানে বলেছিলেন জাতীয় বেঈমান, সেটা জাতীয় বেঈমান। তখন যখন শুনেছে, তখন আপনার লালদিঘির ময়দান থেকে এসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তো সেই জায়গাটায়, সেইখান থেকে আপনার সেই দলেরই একজন, আপনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করবো না। আজকে আপনারা এমন একটা সময় আপনারা নির্বাচন করছেন, একজনের দল আরেকজন মনোনয়ন দিচ্ছে। আপনার প্রথম আলো আজকে একটা জিনিস লিখেছে, নৌকা 1, নৌকা 2, নৌকা 3, নৌকা 4, নৌকা 5, আর কোথাও কিছু নাই চারিদিকে। রসালো বলতে যে শব্দটা যারা যারা পড়ে নেবেন। তারপর আপনি কি লিখেছেন, কি বলছেন যে নেত্রী ইলেকশন আমরা যাই, এটা চাইছেন আপনারা। যদি ইলেকশনে চাই থাকেন, তাহলে আমাদের দুইটা স্লোগান ছিল। একটা হলো এই মুহূর্তে দরকার নির্দলীয় সরকার, আরেকটা হলো দাবি 1, দফা 1, এই সরকারের পদত্যাগ। আর কিছুই না। কোন মন্ত্রী কয়টা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অমুক তমুক, এইসবে আমাদের কোনো কথা না। আমরাও মন্ত্রী হতে চাইনি। আমরা বলছি প্রধানমন্ত্রী পদত্যাগ করবে এবং নির্দলীয় সরকারের আন্ডারে হবে। এই জায়গাটায় মেন ফর্মুলায় যখন নাম আনছেন, তখন পাগলের মতো প্রলাপ বকছেন। আপনি না, আপনার দল সেই প্রলাপ বকতে গিয়ে কখন কি করছেন, আপনারা মেন্টালি কখনোই চান নাই বিএনপি ইলেকশনে আসুক। কারণ আপনারা জানেন 5টা সিটি নির্বাচন থেকে শুরু করে এসব নিয়ে আপনারা জানেন যে কোনোভাবে পৃথিবীতে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠতে পারে, পূর্ব দিক থেকে পশ্চিমে উঠতে পারে, কিন্তু আওয়ামী লীগ নামে কোনো সংগঠন পাশ করতে পারে না। নেভার এভার। আমি কিন্তু আমার সমস্ত শক্তি দিয়ে আপনাকে বললাম, চ্যালেঞ্জ করে বললাম। আর আপনি চ্যালেঞ্জ করছেন এলাকায় গিয়ে। আমি দেখতে চাই বাংলাদেশের যদি নওগাঁর কোনো মানুষ দেখে থাকে, আমি দেখতে চাই আগামী 1 সপ্তাহে আপনি ওপেন জনসভায় আপনি বক্তব্য রাখবেন, মিছিল করবেন, আমি আপনাকে স্যালুট করবো। আমি টেলিভিশনে বলবো না, তারপরে তো যাবে। উনি এমপি না, জনগণ ওই এলাকার এমপি না, ওনার তো একটা এলাকা আছে, আমার তো এলাকা না, আমি তো আকাশ পাতাল এদের এমপি। ওনার তো একটা এলাকা আছে, ওই এলাকায় ভোটের প্রয়োজন হয় না, কিন্তু জনগণ তো মরে যায় না। জনগণ আছে, জনগণকে যা বলবে, মিষ্টি খাওয়াবে, জনগণের সাথে মোলাকাত করবে, আমি টেলিভিশনে দেখবো, আমি আপনাকে স্যালুট করবো, স্যালুট করবো। আর আপনি যদি না যেতে পারেন, যদি আপনি না যেতে পারেন সেই দিন, আমি বললাম তো যে আপনার রাজনীতি মৃত্যু হবে। রাজনীতি বলতে কিন্তু ওপেন 2-5টা কথা বললেন সেটা না। আপনার রাজনীতির মৃত্যু মানে আপনার দলের রাজনীতির মৃত্যু হবে। এটাই হলো মেইন কথা। আমি ওপেন আপনাকে ডিক্লেয়ার দিলাম। অনেকক্ষণ তো মাথা গরমের মতো ডাবল এমপি হিসেবে অনেক কথা বলে গেছেন, এখন ঠান্ডা মাথায় বললাম কালকে এলাকায় যাবেন। আপনি তো পুরুষ ছেলে, আমার মতো তো নারী না। আপনার তো সংরক্ষিত না, আপনি বলছেন ঠিক আছে, আপনি হলেন পুরুষ ছেলে, আপনি অনেক নিচে থেকে এই পর্যন্ত আসছেন, আপনাকে স্যালুট দেওয়া দরকার। আপনি এলাকায় যাবেন, আমরা এটা দেখবো, আমরা আপনাকে স্যালুট করব। সময় আপনি অনেকক্ষণ বলছেন। এরপর আপনি বারাক ওবামার কথা বলছেন। আমরা যদি বাংলাদেশ যদি একটা এই পৃথিবীর দেশ হয় এবং জাতিসংঘ যদি আমাদের কোন সমিতির যদি আমরা একটা মেম্বার হই, জাতিসংঘের রুলস এন্ড রেগুলেশন একটা জিনিস জানেন, আপনি তো রেগুলেশন খুব ভালো জানেন, একটা বিশ্ববিদ্যালয় দখল করেছেন, অবশ্যই রেগুলেশন অনেক জানেন। তো সেই রুলস এন্ড রেগুলেশনের 2টা রুলস শোনাই আপনাকে। জাতিসংঘের 2টি সনদের আলোকে 10ম সংসদের বৈধতা প্রশ্নবিদ্ধ। সনদটা হচ্ছে 21 অনুচ্ছেদের 3 দফায় বলা হয়েছে সরকারের কর্তৃত্ব ভিত্তি হচ্ছে জাতিসংঘের সনদ। সরকারের কর্তৃত্বের ভিত্তি হচ্ছে জনগণের অভিপ্রায়। তাদের এই অভিপ্রায় নির্দিষ্ট সময়ের বিরতিতে অনুষ্ঠেয় প্রকৃত নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হইবে। দাবি অনুচ্ছেদ 25 জাতিসংঘের অনুচ্ছেদ 25-এ বলা আছে প্রত্যেক নাগরিকের ভোট প্রদানের এবং নিজে নির্বাচিত হওয়ার সম অধিকার আছে। গায়ের জোরে 5 জানুয়ারি যে ভোটটা করবেন, এটা কি এই 2টা সনদের মধ্যে পড়ে?
আর এই দুইটা সনদের মধ্যে যদি না পড়ে তাহলে কি আমি আর আপনার জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত? আমি তার বিচার মানবো, তাল গাছটা আমার, এটা তো হয় না। আর যদি আমি এই গ্লোবাল ভিলেজে যদি জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আমেরিকা, ভারত, পাকিস্তান এগুলো নিয়ে কথা বলতে চাই না। জাতিসংঘ আপাতমস্তকে সবার জন্য সমান, সবার জন্য যদি সমান হয় তাহলে এই যে জাতিসংঘের যে এই সমিতি যে রুলস এন্ড রেগুলেশন দিচ্ছে, সেই রুলস এন্ড রেগুলেশনে যে শুধু প্রতিবেশী, একটা প্রতিবেশীকে খুশি রাখে কি আমি বাঁচতে পারবো? আমি কি একঘরে হয়ে যাব না? আমার প্রতিবেশী তো সমস্ত বিশ্ব, কারণ আমি এখন ইন্টারনেটের যুগ, এখন গ্লোবালের যুগ। সো আমি এই কথাটা আপনাকে জানতে চাই যে জাতিসংঘ থেকে আপনার সদস্যপদ যখন খারিজ হয়ে যাবে বাংলাদেশে, আপনি কি আপনার এই বিনা ভোটে একটা পাশের জন্য আপনি বাংলাদেশের 16-18 কোটি জনগণকে প্রশ্নবিদ্ধ করবেন? এটা তো হয় না, এটা তো হতে দেওয়া যাবে না। আর এই দেশের দামাল ছেলেরা এটা ছেড়ে দিবে, এটা তো মনে হয় না। এটা কখনোই দেওয়া উচিত না। এই কথাগুলো বলতে হবে দেখি আমি এখন টকশোতে আসি না। অনেক জনগণ আমাকে ফোন করে বলে, SMS দিয়ে বলে, আমাকে মেইল করে বলে আপনি কেন যান না? শুধুমাত্র এরকম বিনা নির্বাচনে পাশ করে আসাদের সঙ্গে একসাথে বসতে ঘৃণা বোধ করি। সরি টু সে।